আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, ইদানিং আমার আসামিরা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যা শুরু করছে, এটা একবারে ইদানিং বললেও ভুল হবে। বেশ কিছুদিন বা অনেক দিন, 6 মাস বা 1 বছরের চেয়েও বেশি বা তার চেয়েও আরো বেশি, মানে ওইটা পরিমাণ একটু কম ছিল, কিন্তু গত 6 মাস বা বছর ধরে মানে একবারে সপরিবারে মিলে, মানে পুরো পরিবার তো অনেকগুলো, কিন্তু রাতের রাজারানীদের সংখ্যাও কম না, মানে অনেক পরিবারের অনেক রাতের রাজারানী। আমি ফইল গোলায় ফেলাইতেছি, হজবরল লাগাইতেছি। ভিউয়ার্স, কিছু মনে না যায়, বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেবেন। যে আমি যেটা বুঝাইবার চাইতেছি, যে আমার আসামিরা প্রথমে নিজেদেরকে ব্লগার হিসেবে দাবি করলেও এখন কিন্তু তারা আর কেউ ব্লগার নাই, তারা কেউ ব্লগ ভিডিও বানাচ্ছে না, তারা সবাই রোস্টার হয়ে গেছে। কারণ তাদের পরিবারে বা তাদের আত্মীয় স্বজনের মধ্যে নিজেরা নিজেরা মানে যেইভাবে একজন আরেকজনকে রোস্ট করতেছে, মানে সংখ্যায় বেশি হয়ে গেছে। তো একজনের ভিডিওতে আরেকজনকে নিয়ে একটু কথা বললে, তখন সেই কথাটা কারো পছন্দ না হলে আবার সে পাল্টা কাউন্টার মানে বক্তব্য উপস্থাপন করতে আসে। তো এগুলো করতে করতে ইদানিং তো সেটা মানে আর কাউন্টারের মধ্যে সীমাবদ্ধ নাই, একবারে জর্গার মধ্যে গেছে গা, বুঝছেন? কাজ্যা জর্গা, একদম শত্রুতামি, থানা পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত গেছে গা। তো তাদেরকে কি আর ব্লগার বলা যাবে? তারা এখন সবাই রোস্টার। আর বাইরের কাউকে নিয়ে রোস্টিং করার দরকার পড়ে না, তাদের নিজেদের মধ্যে একজন আরেকজনকে রোস্টিং করে। এমনকি যারা ইউটিউবে আহে নাইকা, যাদের ইউটিউবে কোনো চ্যানেল নাই, তাদেরকেও রোস্টিং করার জন্য কেউ কেউ মানে কি হয়ে গেছে। আজকে কল রেকর্ড ফাঁস করলাম, কল রেকর্ড ফাঁস করতে বাধ্য হলাম, আজকে জীবনের প্রথম কল রেকর্ড ফাঁস করলাম। মানে কতটা নিকৃষ্ট জঘন্য হইলে, মানে নিজে এত নোংরা ও জঘন্য, এটা সে মেনে নিতেই চায় না। কি আর কয়াম, কাকে বলতেছি সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন, যে মাল্টি ফেলাক মাল্টি নোংরা। সে যে একটা রাতের রানী, খাটের রানী, দেশ মানি, মানে কি কইতাম, বেশি কিছু কোন জানা। মানে তারা যা তাদের চরিত্র অনুযায়ী তাদের যে উপাধি, এটাও না কমিউনিটি গাইডলাইনের কারণে আমি মুখ ফুটে বলতে পারি না। আমি যতটা না বলতে পারি, তাদের চরিত্র তার চেয়েও বেশি নোংরা। আমি তাদের পরিচয় দিতে গেলে আমার মুখ খারাপ হয়ে যায়, তখন যে আপনার মুখ এত নোংরা, আপনি এত খারাপ, এত অশ্লীল ভাষায় কথা বলেন, তো আমি কোন দিকে যাই? আমি ভিউয়ার্স কোন দেখি? আর মানে চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক, নির্লজ্জ, বেহায়া, এটা তো আছে। ওই এই যে তাদেরকে ইউটিউবে যে নিয়ে আসছে, ইউটিউবের গুরুমাতা, মানে তাদের পরিবারের ইউটিউবের গুরুমাতা, ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, ফাতরালা, ঝিন্নিশি, সেও কি খুব ভালো মানুষ? এই যে সে উমরা হজ করার জন্য সৌদি আরবে গেছে, তো সৌদি আরবের মাটি কোনোদিন কেউ অপবিত্র বানাইতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত পুণ্যভূমি, পবিত্র ভূমি হিসেবেই থাকবে। কিন্তু এরপরেও তো সেখানে দাঁতের বাগানের মতন একটা নিকৃষ্ট দুশ্চরিত্র রাতের রানীর পা পড়ছে। আর এরপরে মানে সে যা শুরু করছে, ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে, এমন একটা প্রবাদ বাক্য আছে না? ওইরকমই দাঁতের বাগান যেখানে যাবে, সেখানেই তো সে তার ধান্দাবাজি করবে। সেখানে গিয়েও সে বোরখা এটা সেটা নিয়ে, আমি বোরখা দেখিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে সৌদি আরবের মতন একটা দেশে, বাজারে, মার্কেটে বোরকা থাকবে না? আরে বোরকার উৎপত্তি তো সেই দেশ থেকে, সেইখান থেকে, তার বোরকার জন্মভূমি সেইটা, ইসলামের জন্ম সেই দেশ থেকে। আমার মানে নবীর মাধ্যমেই তো ইসলাম ধর্মটা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। তো সেই যেখানে মানে পর্দা করা বিধান চালু হয়েছে যেখান থেকে, ইসলাম ধর্ম চালু হয়েছে যেখান থেকে, জন্ম নিয়েছে যেখান থেকে, সেইখানে বোরকা থাকবে না? তো তগর মতন রাতের রানীগর দেশে বোরকা থাকবো রে? হয়নি। হ্যাঁ, মানে যেখানে মানে সে গেছে হজ করতে, মানে উমরা হজ করতে, তো সে সেইখানে
যে ফাতরামি গুলো করে, তাকে বলছিলাম যে ওমরা হজ করতে গেছিস, এটা একটা মানে অনেক বড় একটা এবাদত। তো এবাদত বন্দিগি যত নীরবে করা যায় আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। যে লোক দেখানো এবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং লোক দেখানোর জন্য যে মানুষ আমাকে নামাজি বলবে বা আমাকে হাজি বলবে, সেই মানুষের বিশ্বাস অর্জন করে মানুষকে ঠকানোর জন্য, মানুষের সাথে চিটারি বাটপারি প্রতারণা করার জন্য একটা সাইনবোর্ড লাগিয়ে নিজেকে মানে সৎ বা নীতিবান মানে হিসাবে মানুষের দৃষ্টিতে নিয়ে আসার জন্য যারা এই রকম চিন্তা ভাবনা থেকে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তো তাদেরকে সবার আগে যারা গুনাহ খাতা করছে তাদেরকে হয়তোবা তওবা করলে, মানে হয়তোবা কি আল্লাহ তাআলা বলছেন একদম খাস দিলে তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। কবিরা গুনাহ তওবা করলে ক্ষমা হয়ে যায়। একদম গুনাহ যদি মানে ইয়ে থেকে মানে মাটি থেকে আসমানের ইয়ে পর্যন্ত, চূড়া পর্যন্ত, মানে সোজা কথা কানায় কানায় পরিপূর্ণ থাকে, কোনো বান্দা যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। যদি সে সোজা কথা কোনো মুমিন ওই যে বান্দাদের কোনো বান্দার হক নষ্ট না করে যান, বান্দার সাথে যেসব লেনাদেন না, যেমন দাঁতের বাগানে আমার কাছ থেকে শোনা নিছে এই দায় দাবি যতক্ষণ পর্যন্ত আমি না সারাম, আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক আছে, এখন এরপরেও আল্লাহ কিছু আছে না যে আমি বিনা হিসেবে কাউকে জান্নাত দিব, সেটা আল্লাহ তাআলা জানেন কাকে কাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। তবে তাদের মতন রাতের রানীরা, নিকৃষ্ট জঘন্য চরিত্রের অমানুষরা যদি বিনা হিসেবে টিকিট পায়, তাহলে এটা কেমন বেইনসাফ হয়ে যাবে না? তো আল্লাহ তো এত বেইনসাফি না, তাই না? তো সেই ইয়ে থেকে বলতে পারি যে এইসব রাতের রানীরা মানে অনেক জায়গায় ধরা বান্ধা। ঠিক আছে, তো সেখানে এই দাঁতের বাগান সোজা কথা লোক দেখানো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, তাকে বলছি যে সব ফাতরামিমূলক ভিডিও আপলোড করে মানে ইয়ে করিস না, এই উমরার যে উদ্দেশ্য নিয়ে গেছিস সেটাকে নষ্ট করিস না। কিন্তু না, এগুলো আপলোড না করলে, শো অফ না করলে তার কি উমরার খরচে টেহা উঠবো? ইদানিং সে যেই ভিডিওগুলো আপলোড করতেছে, কিছু ভিউয়ার্সদের ইয়ে দেখলে আমার সত্যি মানে এইসব ভিউয়ার্স গুলোর ছবিগুলো যদি মানে সব যারা কমেন্ট করে তাদের আইডি তো আমরা দেখতে পারি, চিনতে পারি। আর দাঁতের বাগান তো কমেন্ট অফ করেই রাখছে, দাঁতের বাগানের ভিউয়ার্সদেরকে মানে চেনার উপায় নাই। কিন্তু যতগুলো ভিউয়ার্স তাদের ছবিগুলো যদি ভেসে উঠতো, এদেরকে চিনে রাখতে পারতাম যে কতটা নিকৃষ্ট ও জঘন্য রুচির অধিকারী হইলে কিছু ভিউয়ার্সরা এইসব জঘন্য চরিত্রের, নিকৃষ্ট চরিত্রের রাতের রানীদেরকে, রাজাদেরকে সাপোর্ট করতে যায়, তাদেরকে টাকা ও ডলার ইনকাম করতে সাহায্য করে। এখনো আপনাদের বিবেক জাগ্রত হয় না? আপনারা তাদের নিজেদের মুখে, নিজেদের পরিবারের মধ্যে নিজেরা কিভাবে কিভাবে একজন আরেকজনের বদনাম করে টাকা পয়সা আয় রুজি করে, ইয়ে করে, এইগুলো দেখেও যে এতদিন পরে শেষ পর্যন্ত তো ডাইনি মাগিনোর সবকিছু স্বীকারই করলো, কিন্তু নিজে মানে যে একটা দুশ্চরিত্রা রাতের রানী এইটা সে স্বীকার করে না, শুধুমাত্র দেশি কুত্তাকে আপন বাবার জায়গায় দুধ মা বানিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে এই তানু মণ্ডলের বাবাকে, তানু মণ্ডলের জন্মটা হইল কিভাবে? এই রহস্যটা তৈরি হয় নাই। তো এই রহস্যের মানে উন্মোচন সে কবে করবে? আবার কত বছর সময় লাগাবে? আপনারা তো জানেন যে তাদের চরিত্র খারাপ বলেই যে এরকম স্ক্যান্ডাল গুলো তাদের বিরুদ্ধে বের হয় বা বের হইছে, এমনি তো হয় নাই। আমি যেই কথাগুলো সেই শুরু থেকে এখন পর্যন্ত বলে আসছি, আপনারা নিজেদের মানে বুকে হাত দিয়ে বা আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো কোনো একটা কথা ভুল ছিল কিনা, মিথ্যা ছিল কিনা। এই যে আমি তাদের চাচা সম্পর্কে যেই বায়োডাটা দিছিলাম, যে তাদের চাচা জেল খাটা আসামি, খুনি আসামি, ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, তারপর জেল খাটতেছে, এটা সেটা, আমাকে হুমকি দিচ্ছে যে আমি সারিকার সাথে দেখা করতে যাওয়ার সময় তারা মানে তাৎক্ষণিক সময় পায় নাই পরকের রানী সাগিনুরের বাড়িতে যাইতে। এর পরের বার ওই নয়া বাদেম্মা শাহিন আসছে যে আমরা যদি আগে থাকতে টের পাইতাম, জানতাম, তাহলে তো এরকম পরিস্থিতি হইতে দিতাম না, ওইখানেই তার খবর করে ছেড়ে দিতাম। তার এই খনি চাচা, ডাকাত চাচা কি বলছিল, আরেকবার আহুক না কেমনে কেমনে জানি কথাটা বলছিল, তখন বোঝা যাবে, বোঝায় দি মনে
আমি কি জিনিস এই সেই। তো আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও আমি আমার সন্তানের সাথে দেখা করতে গেছি। তো আপনারা অনেকে বলেন আগে যান নাই কেন, এই সেই সন্তানের জন্য এত মায়। আরে বাইরে, মানে আমি তো অপেক্ষায় ছিলাম যে পরকেরানি সাগিনুরের ইয়ে হয়ে যাক, বিয়ে শাদী হয়ে যাক, আমি মানে আপুসে আমার সন্তানকে চাইবো। তাদের সাথে ওই রকমই কথা ছিল, তারা দিয়ে দিবে। ওই যে কুলাঙ্গার দেশি কুত্তার সাথে, ও হ্যাঁ দেশি কুত্তাই তো, কিরকম কথা হয়েছিল আমার কল রেকর্ডিং এ, যে সাগিনুরের বিয়েটা হয়ে যেতে দাও, আমি নিজে সারিকাকে তোমার কাছে দিয়ে আসবো, সারিকার সাথে যোগাযোগ করতে দিব, এটা সেটা। আর যদি না করি তখন কিবরিয়া তুমি আমাকে বইলো তুই তো বেটা একটা অমানুষের বাচ্চা, তুই তো মানুষের কাতারই বরস না, এই সেই। এরপর থেকেই তো আমার ঘৃণিত লালু কোলাঙ্গার দেশি কুত্তা উপাধিতে ভূষিত হয়েছে। আর এতে আরেকটু সাহায্য করছে আমার এক্স ভাইরা, কাল্লাবেদনি মেকআপ বুতুরির এক্স হাফপ্যান্ট বা হাজব্যান্ড সানি, যে দেশি কুত্তাকে ডাইনি মাগিনুর উঠতে বসতে কিভাবে কুত্তা কুত্তা এটা সেটা বলে গালিগালাজ করে, আর দেশি কুত্তা তখন নিজের ওয়েট বজায় রাখতে গিয়ে সে নিজেকে দেশি কুত্তার জায়গায় বিদেশি কুত্তা হিসেবে উল্লেখ করতো, দাবি করতো যে আমাকে দেশি কুত্তা বলে অপমান করো না, যে আমি তো বিদেশি কুত্তা, এটা দেশি কুত্তার নিজের মুখের স্বীকারোক্তি। তো সানি এইটুকু বলছে, যার কারণে ওই একটা কথার সূত্রপাত থেকে কাইল্লা পেতনি মেকআপ বুতুরি জাতীয় সর্দার নেই, তার দুলাভাইয়ের ইজ্জত যে পাংচার করে দিছে, যেই দুলাভাইয়ের ঠুটে ঠুট রেখে সে মিষ্টি খায়, সব খাবার খায়, ঠোঁটের মধু খাইতে তার মজা লাগে, স্বামীরটা মজা লাগে না, সেই জন্য দুলাভাইয়ের সাথেই তার সম্পর্ক ঠিক রাখছে। নিজের সন্তানের বাবা নিজের স্বামীর সাথে সে বিচ্ছেদ মানে ঘটাইছে। তো এই ধরনের রাতের রানীদেরকে আমি যতই ধুলাই করি, দিন শেষে তারা কি ঠিক হবে? যারা নিজেরা নিজেদেরকে রোস্টিং করে জীবিকা নির্বাহ করে, এখন তারা ব্লগিং পেশাটাকে বাদ দিয়ে সোজা কথা রোস্টার হয়ে গেছে। তো তাদেরকে আমি যতই কথা বলি, কার্টুন পায়জামার কথা, এই বলদের কথায়, বলদ বলবো না, এটাকে মিরমিরা বিলাই কাড়া খাওয়ার জন, সে এত ধুলাই খায়, এত কথা শুনে, এরপরেও তার বউকে সে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরায় নিতে পারে নাই, বা সরানোর প্রয়োজনীয়তা তার মানে পরে না। মানে সোজা কথা, সে যদি তার বউয়ের ইনকাম নিজের মানে না ভোগ করে, তাহলে তো বিদেশে তার আরো মানে ভিক্ষা করে খাইতে হইব। নিজের যে ইনকাম, দুইটা বাচ্চার পড়ালেখার খরচ যোগান দিতার তো না, এই ফৈনি এত মানে বাসা ভাড়া দিয়ে করে পারতো না, একদম লেখা বেড়া দিতারাম, ঠিক আছে। আর সেইখানে তারা আবার কিছু সঞ্চয় করে বাংলাদেশ আবার একটা ফ্ল্যাটও কিনালছে, ঠিক আছে। এটা কিনা এতদিন বছর মানে এতদিন পরে শেষে সেটা হাতে বুঝে হয়েছে, ভাড়াও দিয়ে আলাইছে। তো ইত্যা কি ওই বলদের বাচ্চা যদি তার বউয়ের এই সব স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পরে সে যদি কইতো না আমার সমাজে ইজ্জত কমে যাচ্ছে বা ইজ্জত পাচ্ছি না, তোমার জন্য সমাজে মুখ দেখাইতে পারি না, এটা সেটা, তুমি আর ক্যামেরার সামনে আসবে না, তাহলে কি এই বলদে সোজা কথা এগুলো করতে পারতো না। তো ইজ্জত বিসর্জন দিলে অনেক সুযোগ সুবিধা ভোগ করা যায়, যেটা ওই বলদ কার্টুন পায়জামা ভোগ করতেছে, কুলাঙ্গার দেশি কুত্তা তার বউ বোন মা পালিত মেয়ে সবার ইজ্জত বেচা মানে নিচতলা ভাড়া দিয়ে দোতলা নির্মাণ করে হেন থাকতে পারতেছে। হাগু খাইছো কত আরামায়েশ করতেছে। আগে কেমনে কামলার জীবন যাপন করতো, ডাইনি মাগিনোরের ব্যাগ হেঁচড়াইতো, বাজার হেঁচড়াইতো, কুলিগিরি হতো, এটা সেটা। এখন খালি মেকআপ বুতুরির বাচ্চা কোলে লইয়া ঘুরবো, আর সে এসি রুমে থাকতে পারতেছে। আপনারা কয়জন এসি রুমে ঘুমান কনছেন দেখি? যারা প্রবাসী আছেন হয়তো বা কারো কারো ঘরে এসি থাকতে পারে, ঠিক আছে। যারা মানে দেশে আছেন এর মধ্যে মানে কি বলবো, শতকরা কতজনের রুমে এসি আছে বলেন তো? আপনাদের কতজনের 6 ডিজিটের স্যালারি বা বেতন বা ব্যবসায়িক মুনাফা আছে আপনারা বলেন তো? আর এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা মানে সবাই 6 ডিজিটের উপরে ইনকাম করে। ওই যে মাল্টি নোংরার এক্স হাফ প্যান্ট, সদ্য এক্স হাফ প্যান্ট রাজ বলছিল না,
মানে রাজের তো মাথা খারাপ ওইখান থেকে হয়ে গেছিল যে যত বড় রাতের রানী কাঠের রানী দেশ রানী তাও না গেলিকা 4 মাসে যে 13 লাখ টাকা ইনকাম করছে এমন একটা রাতের রানী তো হারান যেত না, ঠিক আছে। তো সবকিছুর পরে এই রাতের রানীর গোলামি করে হইলো রাজমিস্ত্রির কামলা, মানে মাল্টিফ্লাগের জামাই হইয়া থাকতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত সোজা কথা হ্যাঁ মানে নিচেরটাও খাইবো গাছেরটাও মানে সিরা খাইবো, মানে উর্ফেরটা নিচেরটা দোনোটা হইছা দুইটা কি হইব। এই কারণে শেষ পর্যন্ত ওই কামলার বাচ্চা টুকাইয়ের বাচ্চা পাইছে না, ঠিক আছে। মাল্টি নোংরার গোলামি পুরা দামে 16 আনা করতে হইব, আবার মাল্টি নোংরারে মারবো এই করব সেই করব এত কিছু সহ্য করে মাল্টি নোংরা থাকবার ঠেকছে। তো কি আর কইতা এখনো মানে বিশেষ কোনো দোলাই শুরুই করলাম না, মানে কোন পয়েন্টেই ঢুকলাম না, কথা কইতে কইতে অলরেডি অত্যানি সময় গেছে গা। আচ্ছা ভিউয়ার্স, আওলা জলা দোলাই করি। হ্যাঁ, এই যে দাঁতের বাগান গতকালকে যে ভিডিও আপলোড করছে, ভিডিওর কি টাইটেল থাম্বনেল দিছে, যে থাম্বনেলও লেখছে যে নবীর দেশে শান্তি অন্যরকম আলহামদুলিল্লাহ, আল্লাহর ডাকে রওনা দিলাম। যে তার মতন একটা রাইতের রানী রে আল্লাহ ডাইকা নিছে। আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না, ঠিক আছে, কিন্তু সবকিছু কিছু বান্দার মর্জি অনুযায়ীও হয়, ঠিক আছে। তো সেই ওই যে গতকালকে একটু বলছি আল্লাহকে ঘুষ দেওয়ার ইয়েতে গেছে। তো এইটা যে আল্লাহ তাআলা কতটা মানে রাগান্বিত হতে পারেন তার উপর, এর কোনো ইয়ে আছে। কিছু কিছু জিনিস আছে বেশি করতে গেলে তখন মানে অতিরিক্ত হয়ে গেলে তখন এটার মানে পাল্টা রিয়াকশন শুরু হয়ে যায়, ঠিক আছে। ঔষধও মানে পরিমাণের অতিরিক্ত সেবন করতে নাই, আর নষ্টামি নোংরামিও অতিরিক্ত করতে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে সাইনবোর্ড বানিয়ে আল্লাহ তাআলাকে ঘুষ দিতে গিয়ে সে নিজে হাজি এটা সেটা অনেক মানে পরহেজগার নারী সাইনবোর্ড নিতে গেছে, আর সেইখানেও সে ভিউজ বাণিজ্য করে যাচ্ছে, ইয়ে করে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তো অলরেডি তাদেরকে ধরছেন, তাদের উপর ছোট ছোট গজব নাজিল করতেছেন। এখন যদি বড় গজব নাজিল হয়ে যায়, এই যে একজন রোস্টার মনে হয় তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তাদের বিমান ক্রাশের অভিশাপ দিচ্ছেন, যে কি রকম ক্ষুব্ধ হইলে মানে রাগান্বিত ক্রোধান্বিত বা জিদ কাজ করলে একটা মানুষ কারো সম্পর্কে এই ধরনের দোয়া করতে পারে বা অভিশাপ দিতে পারে। একটা মানুষের ভিতরে কতটা বিতৃষ্ণা জন্ম নিলে রাগ ক্ষোভ থেকে একটা মানুষ এরকম করতে পারে। তা আমিও তার তালে তালে তাল মিলিয়ে বলতে চাই আল্লাহ তাআলা যেন সেই দোয়া কবুল করেন। মানে অন্যান্য যাত্রী প্যাসেঞ্জার যারা আছেন তারা যেন সই সালামতে মানে বেঁচে যান। এই যে আরব সাগরের উপর দিয়ে যাওয়ার সময় তারা যাচ্ছে, এগুলো আবার তারা দেখাচ্ছে, ওই যে দেখো ওইটা তো হরমুজ প্রণালী, ওই যে ওইটা অমুক, ওইটা অমুক, ওইটা তমুক, ওইটা সমুক, এই সেই ইয়ে শুরু করছে। বিশাল বড় আরব সাগর, একদম মধ্যে এই দুইটা বিমানের তলি ভেঙে হয়ে যায় মানে ফৈনীরা এই পৃথিবীর আলো বাতাস ভূমি জল স্থল মানে যা কিছু আছে সব কিছুকে মানে পাপ মুক্ত করে। মানে এই দুইটা পাপ কমে যাক। একটা হচ্ছে দাইয়ুস কার্টুন পায়জামার মতো একটা বলদ, যে তার স্ত্রীকে নষ্টামি নোংরামিতে মানে একদম ইয়ে ভাবে ছেড়ে দিছে, যে হারাম কামাইয়ের জন্য স্ত্রীর বেপরদায় চলাফেরা বা নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ভণ্ডামি সব কিছুকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আর অন্যদিকে দাঁতের বাগান তো লোক ঠকানোর ব্যবসা করতেই আছে। মানে একে তো মানে বিজনেসের যে পেজ আছে এটা সেটা একরকম জিনিস দেখিয়ে 2 টাকা জিনিস 10 টাকা 20 টাকা বিক্রি করে মুনাফা করতেছে, সেটা তো আছেই। হজের মতন একটা পবিত্র জিনিস বা উমরা হজের মতো পবিত্র জিনিস নিয়ে সেইখানেও ভিউজ বাণিজ্য করে যাচ্ছে। ইদানিং তার ভিউজ দেখে আমার সোজা কথা ভিউয়ার্সদের উপরে মেজাজ গরম। তো তাকে নিয়ে এই কথা বলতে বলতে ভিডিও এতটা লম্বা হয়ে গেল। ওদিকে চাষ মাল্টিফ্লাগকে আগে একটু ধরি। এই যে আজকে যে ভিডিওটা আপলোড করছিল সেই ভিডিওর থাম্বনেলটা এরকম, মক্কায় বোরকার শপ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। তুই উন্মাদ পাগল হয়েও থাক, আল্লাহ তাআলা যাকে তাকে পাগলও বানাবেন না। তুই পাগল সাজ্জাও সার পাইতি না আল্লাহর আনতে
বান্দির ঘরে বান্দি, ফৈনির ঘরে ফৈনি, কাল্লা বেতনি, বন্ড বাসাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান। এবার মাল্টি ফেলাকের কথাটা কই। এই যে গতকালকে একটা ভিডিও আপলোড করছে, টাইটেল থাম্বনেল একই, যে জীবনের প্রথম কারো কল রেকর্ড ফাঁস করলাম, কারো সংসার ভাঙার কারণ আমি না, তার প্রমাণও দিব কোনো একদিন। আচ্ছা, কোনো একদিন দিব। আর হ্যাঁ, কি হচ্ছে, অনেক লেকচার, অনেক ভাষণ লয়ে বইছে। বাপের ভাই চাচা, আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি আমার চাচা হন। চাচার নাম নেয় নাই, কোন চাচা এই সেই তোমাদের বুঝতে বাকি রয়েছে। কোন চাচার সাথে তার ইদানিং ফিকশন চলতেছে, দ্বন্দ্ব বা মারামারি, কাজ্যা জর্গা, কোন খারাপি, এটা সেটা, সেই চাচার চারিত্রিক বর্ণনা দিতে আসছে। কাল্লা বেদনি, মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দারনি, যেরকম আমার চাচা খুনি, এইটা সেটা, ডাকাত, আমি তাকে ঘৃণা করি, এইটা সেটা বলে ইয়ে করে সেই ভিডিও আবার ডিলিটও করে দিছে, ডিলিট করতে বাধ্য হয়েছে এই সেই। এখন সে ওইভাবে নাম ভাঙায় আর বলতেছে না। এরপরেও বাদ বাকি যে চরিত্র থাকে, যেই ফকিন্নি চাচা, মানে এখন একটা লোক 15-20 বছর জেল খেটে বের হয়েছে, যৌবনে ঢুকছে, বৃদ্ধকালে বের হয়েছে, ওই লোক এখন বের হয়ে কি করবে? এই যে কিছুদিন আগে বা কয়েক বছর আগে, 1-2 বছর হবে মনে হয়, মারাও গেছে মনে হয়, বা তার চাইতে একটু বেশি হইতে পারে, যে শাহজাহান না কি যেন খুনি, মানে জেলে যে অন্যান্য আসামিদেরকে ফাঁসির দড়ি টানতো, বা জল্লাদ শাহজাহান, তো তাকেও শেষ পর্যন্ত মানে ভালো ব্যবহারের জন্য বা তার সাজা মানে নির্দিষ্ট মেয়াদে শেষ হয়ে যাওয়ার জন্য, যে কোনো কারণে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তো সে বের হয়ে কি কোনো কাজ করতে পারছে? সে তো ভালো হয়ে গেছিল, মানে মানুষের দৃষ্টিতে সে আর কোনো অকারেন্স, খারাপ কাজে লিপ্ত হচ্ছিল না। শেষ পর্যন্ত একটা বিয়ে শাদিও করছিল, সেইটা নিয়েও বেচারা অসুখী ছিল, এটা সেটা যাই করুক। কিন্তু সে যৌবনকালে অপরাধ করে জেলে ঢুকছে, বৃদ্ধকালে বের হয়েছে, তো তার কোনো সহায় সম্পদ নাই, এই সেই মানুষের দান দক্ষিণা নিয়ে, সরকারি অনুদান নিয়ে সে ইয়ে করতেছে। কিন্তু এই ডাইনি মাগিনুরের চাচা, সে তো ওই পরিমাণ সেলিব্রিটি বা পরিচিতিও পায় নাই যে সরকারি ভাবে তাকে অনুদান দিবে, ইয়ে করবে, যে বা মানুষ তাকে সাহায্য সহযোগিতা করবে। তার বউ বাচ্চা সংসার সবই আছে, তাকে আর মানে শাহজাহানের মতো এতটাও একবারে ইয়ে ছিল না, জল্লাদ শাহজাহানের মতো, ঠিক আছে। তো এখন এর পরেও ওই লোকটা অসহায়, যে নিজে কোনো কিছু করার সামর্থ্য নাই, সেই ক্যাশ ক্যাপিটাল নাই, মানে পরিবারের অন্যান্য যে আত্মীয় স্বজন গুলো আছে, ভাই ভাতিজারা, তারাও কোনো মোটা ইয়ে দিয়ে, যে চাচা আপনারা কতগুলা 2 খাঁচা তরি তরকারি কিনে দিলাম, প্রত্যেকদিন আপনি এইটা থেকেই মুনাফা দিয়ে আপনি আপনার সংসার চালাবেন, আবার ক্যাশ ঠিক রেখে পরের দিন এই ক্যাশ দিয়ে আবার নতুন করে আপনি শাকসবজি বিক্রি করবেন। এরকম একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেয় নাই। বা যে আপনি একটা রিক্সা কিনে দিলাম, রিক্সাটা চালান, এই রিক্সাটা ঠিক রেখে শুধু দৈনিক যা আয় রুজি করবেন সেটা দিয়ে চালান। এর বাইরে তো এই লোকের অন্য কোনো কাজ করার মতো বয়সও নাই, তাই না? যে মানুষের খেতে গিয়ে দিন মজুরি করবে, এ করবে। একটা 60 ঊর্ধ্ব মানুষ কি মানে কতক্ষণ কাজ করতে পারবে? কত মানে অনেক বড় বোঝা মাথায় নিয়ে হাঁটতে পারবে? যে একটা 60 কেজি 65 কেজি ওজনের মানুষ মানে 80 কেজি বোঝা মাথায় নিয়ে কতক্ষণ হাঁটতে পারবে? একটা যুবক 35-40 বা 20-25 বছরের একটা ছেলে বা পুরুষ যা পারবে, একটা 60 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষ কি সেটা পারবে? তো তার সোজা কথা, অনেক ভারী কাজ করা তার পক্ষে সম্ভব না, আর ছোট কাজও করার ক্ষমতা বা যোগ্যতা তার নাই। তো সেখানে এই লোক যেখানে একটু সুবিধা পাবে, যে তাকে মানে অল্প কাজ করিয়ে বেশি টাকা দিবে, সে তো সেদিকে যাবেই। তো হাগুটুকানি গোবরটুকানি তাকে একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করিয়ে, তাকে দিয়ে ফুড ফার্মাস করিয়ে যদি তার হাত খরচ তা চালিয়ে নেয়, তার কিছু মুনাফা হয়, এটা তো আমি ভুল কিছু বা অন্যায় অপরাধের কিছু দেখি না। তো এটা নিয়ে এই মাল্টি ফেলাক, মাল্টি নোংরা আসছে তার চাচার চারিত্রিক ইয়ে দিতে, যে আমার চাচা যেদিকে সুবিধা পাবে, ছোটবেলা থেকেই মানে ছোটবেলা কি ছিল, সে তো তখন চুরি ডাকাতি খুন খারাপই করে বেড়াইতো, যে
জেল থেকে বের হওয়ার পরে তার চাচার চরিত্র এমন হয়ে গেছে, এটা সেটা বলে। তো রক্ত তোর বাপের ভাই তো একই রকমই তো হবে, এই সেই। তো এখন চাচা তো ভাইও যে ওই একই ক্যারেক্টারের হবে, এইটা তার ধারণা ছিল না, যে জেনেটিক ভাবে বাপের স্বভাব সন্তান পেয়ে যাবে। সে ভাবছিল তার এই চাচাতো ভাইটা অন্যান্য চাচাতো ভাইদের চেয়েও, বা তার যে দুইটা ভাই আছে তাদের চেয়েও একটু অন্যরকম হবে, ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত জেনেটিক একটা বিষয় থাকে, জিনগত, যে বাপের স্বভাব সন্তান পেয়ে গেছে। তো এইটা তো স্বাভাবিক কথাই আছে। আগের দিনের বিদ্বানরা, গুণীজনরা বা ময়মরব্বীরা কইছে, গাই গুনে ঘি, মা গুনে জি, ঠিক আছে। যেমন মা তেমন মেয়ে হবে। আর গাই গুনে দুধ, বাপ গুনে ফুত, বুঝছাস। যেমন গরু দুধ দিব, এমন মানে বাপের ঘর থেকে এমন ফুতও হইব, ঠিক আছে। ফুতের স্বভাব পাওয়া যায়। এদিকে এমনি এমনি এই প্রবাদ বাক্যগুলো হইছে রে, তুই কই আয় কি গান গাইবার আয়স। তো তুই সবুজে কোন একটা রোস্টারে কিছু সত্য তুলে ধরছে, কথা কইছে, যেটা কইছে একদম বাস্তব হাসা কথা গোলাই কইছে, সত্য। অনেকে আঞ্চলিক ভাষা নাও বুঝতে পারে, যে সত্য কথাগুলো তুলে ধরছে, যে তুই সাথীকে, তোর চাচাতো বোনকে ছোটবেলা থেকেই হিংসা করিস, আর এখন তুই আজকে এসে এক্সকিউজ দিতে আসছিস সবুজের সাথে, মানে গতকালকে ইয়ে করে, যে সাথী এতটাও সুন্দরী না যে তাকে আমার হিংসা করতে হবে, বা সে আমার সাথে থেকে ইয়ে করে যে আমার চাইতে অনেক ভালো জামাই পায়ালাই ছিল, এই সেই। তোর জামাইয়ের যা সুন্দর চেহারা, নাম রাখছস পেয়ারা, খালি টেহাওলা হইলেই মানে যে ইয়ে হয়ে জাগা না রে। এখন তোর মামাতো ভাই মিলনের চেহারা কেমন ইত্যাদি তো আমি দেখছি না। তো তোর মামাতো ভাই মিলন কিন্তু সাথীরে ফরকিয়া কইরে ওই আরেক জামাইয়ের ঘরতে আনছে, ঠিক আছে। তোর মামাতো ভাইয়ের চরিত্র মানে ওই রকমই অপবিত্র। তোর বন্যা সাথী তো ফরকিয়া করবো, এটা তকর শিক্ষাইছে। বড় বোনটা যেমনি গেছে, ছোট বোনটা তো শিখবো, ইয়ে করবো। তো আগের জামাই ছেড়ে দিছে, তারপরে তোর বোন রে, তোর ভাই মামাতো ভাই রে, মিলন রে একদম জাপড়ায় ধরছে, যে না বারে কলঙ্কের দাগ লাগাই দিতাম না, যে তোমার আর কোনো সুযোগ দিতাম না আমার সারবার, এই সেই। তোমার লাগে আমার সংসার নষ্ট হয়েছে, তোমার এই থাকাম। এরকম তো থাইকে যাইতেছে, সে সোশ্যাল মিডিয়াতে এসেও নিজের লজ্জা থেকে বা ইয়া থেকে যে কোনো কারণে আসে না, ইয়ে করে না। তো এখন তুই বুঝাইতে আসছিস যে তোর জামাই মানে তোর এক্স জামাই সুরুজ তোর মামা তো বাইরে 5 বার কিনবে, এই সেই। তো তুই তার সাথে কোনটা বুঝে হিংসা করতে যাইতি, এই সেই। আর সে শুধু গায়েগতর একটু ফর্সা, তোর সাথে সুন্দর না। আমি কি কইতাম, আসাম না কান্দাম, আমি বুঝে পাই না। কাল্লা ইয়ে বৈচিত্র্যযুক্ত মাল্টি ফেলাক মাল্টি নোংরা, তুই একটু আয়নার সামনে খারাইয়া দেখছেন। তুই নিজের দেখে যদি নিজে ফাল দেয়া না উঠেছে, যে একটা ভিডিও বাড়িয়েছে, যদিও এটা এআই হিসেবে মানে ইয়ে করতেছে, দাবি হচ্ছে, আমিও বিশ্বাস করি এটা এআই, যে আর্লিং হালান্ড আয়নার সামনে বসে খাওয়ার সময় নিজের ছবি নিজে দেখে রাক্ষসের মতন খাওয়া দেখে সে একটু মানে চমকে গেছিল, ভয় পেয়ে গেছিল। ওইরকম তুই নিজের এই কুৎসিত চেহারাটা নিজেরটা নিজে মানে বাস্তবের আয়না মিররে না দেখলেও তোর বিবেকের আয়নার সামনে দাঁড়াইলে তোর কি ভয় লাগে না? তুই আটকে উঠিস না? হ্যাঁ, এত কুৎসিত চরিত্রের অধিকারিণী হয়ে তোর কি একটু নিজের ইয়েতে নিজে মানে চমকে যাস না? এত বড় গলায় কিভাবে কথা বলিস? আচ্ছা, সাথীর সাথে তুই কিছু করিস নাই, বা সাথীর সাথে তোর চরিত্র ভালো, এই সেই, তার মানে কি তুই সতী সাবিত্রী হয়ে যাস? তুই যে কোন ঘাটের মাঝি, কোন রাতের রানী, কত জঘন্য চরিত্রের অধিকারী, এটা কি তুই জানিস না? আমাকে বাধ্য করিস না একদম গভীরে হাত দিতে, ঠিক আছে? মানে মুখ দেখাইতে পারবি না, ঠিক আছে? আর কি বলবো, এর আগে একটা ভিডিওতে যেই নষ্টামি নোংরামি করে গেছিস সবুজকে, মানে এই ভিডিওতে বোঝাচ্ছিস যে সবুজ টাকার কাছে রোস্টারের কাছে বিক্রি হয়ে গেছে, কারণ সে তো ওই চাচার ইয়ে থেকে বীজ থেকে জন্ম নিছে। তো চাচা টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতে পারে, বাপ চাচারা সেই চরিত্রের। তো আমার এই চাচা তো ভাই
সেই কাজই তো করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমি ধারণা করতাম না এটা সেটা। তো সবুজ যে রোস্টারের সাথে যে কথাগুলো বলছে সেইগুলো মিথ্যা ছিল, আর তোর সাথে যেগুলো বলছে এগুলো সত্য, এটা আমরা কিভাবে মানবো? কোন যুক্তিতে মানবো? সমস্ত তোর সাথে যেগুলো বলছে এইগুলো মিথ্যা কথা বলছে, এটা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর চাপে পড়ে তোকে একটা মিথ্যা সান্ত্বনা দিতে সে তোকে বুঝ দিচ্ছে। আমি তো বুঝতে পারি নাই রোস্টার যে আমার কথা এভাবে ভাইরাল করে দিবে, বা সে যে একটা রোস্টার এটাও জানি না, এটা সেটা। তো তোকে একটা মিথ্যা সান্ত্বনা দিতে সে আমাকে টাকা দিছিল, বলছিল তার সাথে একটু কথা বলতে, এই সেই তার সাথে আমি একটু মানে তার শিখানো কথা এটা সেটা। তো একটা মানুষ তাকে বলতেছে যে ইয়ে করতে, যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমার মুখ দিয়ে বলবা, এই সেই। তখনও সে বুঝে না, সে দুধ খা তাকে না তোমরা বিয়া করাইবা, এবং বিয়া শাদীর কথা উঠছিল। তো তোমার চাচার বা সাথীর হঠাৎ এই অ্যাক্সিডেন্টের কারণে বিয়েটা পিছায় গেছে, এই সেই। ডাইনি মাগিনুররা যখন ইয়েতে জামালপুরে তার মামাতো ভাইয়ের বিয়ে খেতে যায়, তখন ওই পরকের রানী সাগিনুরও তো সেখানে গেছিল মনে হয়। তো সেখানে তারা ভিডিও করছিল যে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। তো চাচাতো ভাই তো গরিব, অসহায়, মানে বেশি গরিব, বাপের কোনো ইয়া নাই, মানে কোনো সহায় সম্বল, মানে আর্থিক কোনো এবিলিটি নাই যে চাচাতো ভাইকে বিয়ে করাবে। এর মধ্যে আবার মানে তার মেয়েটা অসুস্থ, এটা সেটা। তো এই কারণে আর বিয়ে শাদী করাইতে পারেনি। তো যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে তো নিশ্চয়ই দুধও খায় না। তো সেই ছেলে বলল যে আমাকে শিখাই দিছে, আমি বলছি, এটাও কোনো বিশ্বাসযোগ্য কথা? তো সে রোস্টারের কাছ থেকে টাকা নেক আর যাই নেক, সে রোস্টারের কাছে যে কথাগুলো বলছিল সেগুলো একদম সঠিক, সত্যি কথাই বলছিল। তুই গলার মধ্যে সাপ পেঁচায় আইন নেওয়া যদি এখন বলিস যে রোস্টাররা সবুজকে শিখিয়ে দিছে বলে যে সবুজ তোকে মানে ছলনাময়ী বা ইয়ে টিয়ে হিংসুটে দজ্জাল দুশ্চরিত্রা রাতের রানী ঘাটের রানী যাই বলছে এগুলো সব মিথ্যা। এটা অন্তত পক্ষে সারা পৃথিবীকে বোঝাইতে পারলো, তোদের জমা আমি কিবরিয়াকে বোঝাইতে পারবি না। আর পৃথিবীকে যেদিন ব্রেন ওয়াশ করে ফেলবি সেদিন মানে কি বলবো, ইদানিং যদি আমার আরেকবার রাগ ওঠাস, তোর একদম আসল চরিত্রটা, আসল চেহারাটা একদম ভিডিওতে একদম ভাইরাল করে দিমু রে তোর কারণে। চেপা সুটকি রে, আজকে কিছু বলতে পারলাম না, মানে দোলাইটা করতে পারলাম না, কারণ দাঁতের বাগানকে নিয়ে কথা বলতে গিয়ে এই সময়টা বেশি লেগে গেছে, মানে একটু সময় নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কাউকেই ঠিক মতো ধুলাই করতে পারলাম না, এদিকে ভিডিও লম্বা হয়ে গেল। তো অনেকেই আছেন আমার কথা যত লম্বাই হোক, ভিডিও যত বড়ই হোক, আপনাদের বোরিং লাগে না, আপনারা কথা শুনতে চান, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন। কিন্তু অনেক ভিউয়ার্সরাই আছেন যাদের কাছে মানে এত লম্বা ভিডিও বোরিং লাগে, বা মানে এত সময় আপনাদের হাতে নাই। তো তাদের কথা চিন্তা করে আর ভিডিওটা বড় না করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যাতে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। আর যারা নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।